আমন্ত্রণ দেশ বাংলার সঙ্গে আছে আক্তারুজ্জামান টিটন। শুরুতেই সংবাদ শিরোনাম। পিরোজপুরে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে সব হারিয়ে খোলা আকাশের নিচে অসংখ্য পরিবার, সরকার ও বিত্তবানদের সহায়তা কামনা। এবং ভৈরবে জমে উঠেছে চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণা। ভোটার উপস্থিতি নির্বিঘ্ন করতে সকল প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। শিরোনাম শুনছিলেন দর্শক। বাংলা টিভি লাইভ দেখতে ভিজিট করুন facebook.com/banglatv/live news। এবারে বিস্তারিত। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে পিরোজপুরে ক্ষতিগ্রস্ত হয়নি এমন পরিবার খুব একটা খুঁজে পাওয়া যাবে না। ঘূর্ণিঝড়ের সাথে সৃষ্ট বন্যা ও জলোচ্ছ্বাসে হারিয়েছেন ঘরবাড়ি সহ বেঁচে থাকার সহায় সম্বল। এখন তারা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। চেয়েছেন সরকার সহ বিত্তবানদের সহায়তা। পিরোজপুর প্রতিনিধি ইমাম হোসেন মাসুদের প্রতিবেদন, জানাবেন সুরাইয়া সীমা। বঙ্গোপসাগরের নিকটবর্তী হওয়ায় পিরোজপুরের কচা ও বলেশ্বর নদীর দুই পাড়ে অবস্থিত ইন্দুরকানী, মঠবাড়িয়া ও ভান্ডারিয়া উপজেলার মানুষ বৈরী আবহাওয়ার সাথে বসবাসে অভ্যস্ত। বিগত দিনে সিডর, আইলা ও আসফানের মতো ঘূর্ণিঝড়ের মুখোমুখি হয়েছেন তারা। তবে সেসব ঝড় অল্প সময়ের মধ্যে আঘাত হানলেও ঘূর্ণিঝড় রিমাল 2 দিনের বেশি তাণ্ডব চালিয়েছে। ফলে দীর্ঘ সময়ের সৃষ্টি ও ঝড়ে বিগত দিনের সকল রেকর্ড ছাড়িয়ে প্লাবিত হয়েছে 7টি উপজেলার সবগুলোই। তীব্র পানির স্রোতে ভেসে গেছে ঘর, খাদ্য সামগ্রী সহ অন্যান্য আসবাবপত্র। ঝড়ে ঘরের উপর গাছ পড়ে লণ্ডভণ্ড হয়েছে অনেকের একমাত্র আশ্রয়স্থল। নতুন করে আবার ঘর তুলতে পারবেন কিনা তা নিয়েও রয়েছেন ভাবনায়। ঝড়ের সময় ঘর করছে, গাছ 2টা গাছ পড়িয়ে তারপর ঘর করছে। বর্তমানে যে সমস্যা আছে বলার বাহিনী, গাছ মাছ ভাঙ্গে চুরিয়ে সব ইয়া পানি এমনি কোমর মানে এখন ঘরের দেখেন আমার ঘরে তো থাকার কোনো সিস্টেম না। মাসে ঘরে আমি থাকতেছি, মাই বলে না খাই থাকতেছি, কোনো খাওয়ার পর্যন্ত এই যে ছোট্ট একটা বাচ্চা খুব কষ্ট করতেছে। আমার ঘরটা একদম গাছ পড়িয়ে বিরান হয়ে গেছে, বিরাট একবার ঘরটা বিরান হয়ে গেছে। বন্যা কবলিত ক্ষয়ক্ষতির চিত্র সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তা। আমাদের যে ক্ষয়ক্ষতির যেটি রয়েছে ফসল, মৎস্য সম্পদ, গবাদি পশু, এছাড়া রাস্তাঘাট, বিদ্যুৎ ব্যবস্থা, অনেক জায়গায় বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে, গাছপালা ঝরে পড়ে গিয়েছে, সেটির একটি সমীক্ষা করে যে কি পরিমাণ ক্ষতি হচ্ছে এটি আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। জেলা প্রশাসনের তথ্য মতে পিরোজপুরে এখনো প্রায় 5 লক্ষ মানুষ পানিবন্দী রয়েছে। ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে 21,000-এরও বেশি। এছাড়া ঘূর্ণিঝড়ে কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ, রাস্তাঘাট ও বেড়িবাঁধের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। জামালপুরে 65 বছরের পুরনো গবাখাল পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শুক্রবার শহরের শেখের ভিটা এলাকায় স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদের নেতৃত্বে গবাখাল পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ শফির রহমান, পৌর মেয়র মোহাম্মদ সানোয়ার হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। স্থানীয় প্রশাসন ও পৌরসভার উদ্যোগে খালের 5টি পয়েন্টে প্রাথমিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। দৈনিক মানব কণ্ঠ পত্রিকার বরিশাল প্রতিনিধি ফাহিম ফিরোজ ও তার পরিবারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বরিশালের সর্বস্তরের সংবাদকর্মীরা। শুক্রবার বরিশাল সাংবাদিক ফোরাম BSF এর আয়োজনে বরিশাল প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ বরিশাল প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কাজী আল মামুন, সম্পাদক SM জাকির হোসেন, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুর রহমান মিরন সহ অন্যান্যরা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান। চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে ভৈরবে চলছে প্রার্থীদের প্রচার প্রচারণা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন। ভোটাররাও কষছেন নানা হিসেব নিকেশ। এদিকে ভোটার উপস্থিতি নির্বিঘ্ন করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান সহকারী রিটার্নিং কর্মকর্তারা। ভৈরব প্রতিনিধি MR সোয়েলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
7টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত ভৈরব উপজেলা। আগামী 5 জুন ভৈরব উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। পোস্টারে ছেয়ে গেছে শহর ও গ্রামের অলিগলি, পাড়া মহল্লা। প্রার্থীরাও উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে ভোট চাইছেন। তবে কে হবেন উপজেলা চেয়ারম্যান তা নিয়ে ভোটারদের মাঝে চলছে নানা হিসেব নিকেশ। এর মধ্যে যে ভালো লোক, যে রাস্তাঘাট উন্নয়ন করতে পারবে, ভালো শিক্ষা দিতে পারবে, ভালোবাসা দিতে পারবে, তারই আমরা ভোট দেব। সমাজ থেকে মাদক সন্ত্রাসী নির্মূল করব, ইফতিজিন দূর করব, তাদেরকে আমরা ভোট দিতে চাই। যারা যোগ্য ভোট দিব, যারা কাজে লাগে আমরা। চেয়ারম্যান পদে ঘোড়ার প্রতীকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর কাপ্পিরিজ, কৈমাস প্রতীকে 2 বারের সাবেক উপজেলা চেয়ারম্যান মুস্তাক আহমেদ বুলবুল, উপজেলা যুবলীগের আহ্বায়ক অলিউল ইসলাম অলি আনারস ও 2 বারের নির্বাচিত সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আল মামুন মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 7 জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাইরা এখানে রাস্তা নেমেছে, এটি প্রমাণ করে আগামী দিন পুরোমার্কা ইনশাল্লাহ বিজয় হবে। আমার ধারণা এবারের নির্বাচনে বিপুল ছাড়া ধরে লক্ষ্য করা যাচ্ছে। শতভাগ আশাবাদী আমি জয় ছিনিয়ে আনবো। মোটরসাইকেলের জয় নিশ্চিত হবে ভৈরব উপজেলাতে। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সুষ্ঠুভাবে ভোট গ্রহণের লক্ষ্যে আমরা অলরেডি ভোট কেন্দ্রগুলো ভৈরব উপজেলায় 92টি ভোট কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট কেন্দ্রগুলো প্রস্তুতির কাজ সম্পন্ন হচ্ছে এবং নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আমরা যাবতীয় প্রস্তুতি গ্রহণ করছি। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। দেশ বাংলা এবার একটা বিরতি, ফিরে আসার পর অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। শেরপুরে ব্যাপক উন্নয়ন হলেও পিছিয়ে রয়েছেন সীমান্তবর্তী এলাকার মানুষ। জীবনমান উন্নয়নে বাজেটে বিশেষ বরাদ্দের দাবি পাহাড়ের বাসিন্দাদের। বিরতির পর আবারও স্বাগত দেশ বাংলায়। ভারতের সীমান্ত ঘেঁষা ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত শেরপুর জেলা। পুরো জেলায় ব্যাপক উন্নয়ন হলেও এখনও উন্নয়নের তেমন ছোঁয়া লাগেনি সীমান্তবর্তী এলাকাগুলোতে। তাই আসন্ন বাজেটে স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ বরাদ্দ চেয়েছেন পাহাড়ি জনপদের বাসিন্দারা। গারো পাহাড় ঘুরে প্রতিবেদনটি তুলে এনেছেন মোহাম্মদ নাইম ইসলাম, জানাবেন সর্দার রাজীব। 1363.76 বর্গ কিলোমিটার আয়তনের শেরপুর জেলায় প্রায় 17 লাখ মানুষের বসবাস। এর মধ্যে শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ি উপজেলার সীমান্ত জুড়ে গারো, কোচ, হাজং, বানাই, হদি ও বর্মন জাতিগোষ্ঠীর প্রায় 60,000 মানুষের বসবাস। গারো পাহাড় অধ্যুষিত সীমান্তবর্তী এ জেলার মানুষের প্রধান আয়ের উৎস কৃষি। আর কৃষিপণ্য জেলার বাইরে পাঠাতে যোগাযোগ ব্যবস্থায়, রাস্তাঘাট সহ স্বাস্থ্যসেবা ও জীবনমান উন্নয়নে পার্বত্য অঞ্চলের জাতিসত্তাদের মতো বিশেষ বরাদ্দ চায় তারা। এবারের বাজেটে আমাদের জন্য যাতে বিশেষ একটা বরাদ্দ দেওয়া হয়, কারণ আমাদের এখানে রাস্তাঘাট নাজুক অবস্থা, আমাদের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না। আমাদের আদিবাসীদের কর্মসংস্থান নাই, চিকিৎসার কারণেও আমরা অনেক দূরে দূরে যেতে হয়। পার্বত্য অঞ্চলের জাতিসত্তাদের জন্য বাজেটে সরকারের বিশেষ বরাদ্দ থাকলেও বঞ্চিত সমতলে বসবাস করা নৃগোষ্ঠী। যে পার্বত্য অঞ্চলের জন্য প্রতি বছর সরকার রাজস্ব বাজেটে বিশেষ বরাদ্দ রাখে এবং কয়েক হাজার কোটি টাকা ওখানে বরাদ্দ রাখা হয়, কিন্তু সমতল অঞ্চলের যে আদিবাসী জনগোষ্ঠী আছে এখানে বিশাল একটি অংশ আছে, কিন্তু কখনোই বাজেটে বরাদ্দ রাখা হয় না। এটা দুঃখজনক। শেরপুরে 34,000 গারো, 17,000 বর্মন, 4,500 হদি, 4,000 কোচ, 12,000 হাজং, 12,000 ডালু ও 150 বানাই বাস করে। এবার বাজেটে শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান সৃষ্টি, পর্যটন সহ শিল্প ও সংস্কৃতি খাতে বিশেষ বরাদ্দ দিয়ে শিগগিরই বাস্তবায়ন করবে সরকার, এমনটাই চাওয়া পিছিয়ে থাকা এসব জনগোষ্ঠীর। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে সাংবাদিকদের সাথে
মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নগর ভবনের অতীন্দ্র মোহন রায় সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সিটি মেয়র ডাক্তার তাহসিন বাহার সূচনা। তিনি বলেন, নগরীতে 109টি কেন্দ্রে 6 থেকে 11 মাস বয়সী 7,825 জন ও 12 থেকে 59 বয়সী 47,366 জন শিশুকে ভিটামিন A+ ক্যাপসুল খাওয়ানো হবে। এতে বক্তব্য দেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামসুল আলম ও দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ আবু সায়েম ভুইয়া সহ অনেকে। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় মানবাধিকার কর্মীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার ঘোড়দৌড় বাজার এলাকায় মানববন্ধন করেন ন্যাশনাল প্রেস সোসাইটি NPS। এ সময় উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে ন্যাশনাল প্রেস সোসাইটির সদস্য ও মানবাধিকার কর্মী HM ইমরান হোসেনের উপর সন্ত্রাসী হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়। এতে বক্তব্য রাখেন ন্যাশনাল প্রেস সোসাইটির চেয়ারম্যান মাহবুবুল ইসলাম ও সম্পাদক শারমিন মাহবুবুল সহ অন্যান্যরা। পাবনার ঈশ্বরদীর পাকশীতে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলীয় আন্তঃবিভাগীয় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পাকশী বিভাগীয় রেলওয়ে মাঠে আঞ্চলিক ক্রীড়া পরিষদ রাজশাহীর ব্যবস্থাপনায় ও বিভাগীয় ক্রীড়া সংস্থা পাকশীর আয়োজনে এ খেলার আয়োজন করা হয়। এ সময় পশ্চিম রেলওয়ের প্রধান প্রকৌশলী আসাদুল হক, পাকশী বিভাগীয় ব্যবস্থাপক শাহ সুফি নূর মোহাম্মদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুজ্জামান, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য ও পাকশী বিভাগীয় প্রকৌশলী 2 বীরবল মণ্ডল সহ অন্যরা উপস্থিত ছিলেন। খেলায় পাকশী 3-0 গোলে রাজশাহীকে পরাজিত করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শেষ করব দেশ বাংলা যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। পিরোজপুরে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে সব হারিয়ে খোলা আকাশের নিচে অসংখ্য পরিবার, সরকার ও বিত্তবানদের সহায়তা কামনা। ভৈরবে জমে উঠেছে চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণা। ভোটার উপস্থিতি নির্বিঘ্ন করতে সকল প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। এবং শেরপুরে ব্যাপক উন্নয়ন হলেও পিছিয়ে রয়েছেন সীমান্তবর্তী এলাকার মানুষ। জীবনমান উন্নয়নে বাজেটে বিশেষ বরাদ্দের দাবি পাহাড়ের বাসিন্দাদের। এই ছিল দেশ বাংলার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30টায় দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।